নমস্কার। ইন্দো বাংলা টাইমস বিজনেস এবং ক্যালকলিং টিভির সান্ধ্য লাইভে আবার হাজির হয়েছি আপনাদের সবাইকে। আজকে সারাদিনের যে রাজনৈতিক ঘনঘটা বলতে পারেন তার সঙ্গে একটু পরিচয় ঘটানোর জন্যে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে অনেকে হয়তো প্রশ্নও তুলছেন যে মধ্যে কিছুটা হলেও যেন একটু মুষড়ে পড়ার পরে আবার নতুন করে প্রধানমন্ত্রী হচ্ছি এইটা হওয়ার যখন সম্ভাবনাটা নিশ্চিত হলো, তারপর থেকে বিদায়ী প্রধানমন্ত্রী বা হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার সেই আগের দাপটে ফিরে আসছেন বা ফিরে আসার চেষ্টা অন্তত করছেন। আজকে তিনি আবার সেই আগের ওই ভঙ্গিতেই এবং একটা বেশ আক্রমণাত্মক ভঙ্গিমায় অ্যাগ্রেসিভভাবেই আবার বিরোধীদের সমালোচনা এবং আক্রমণ করতে শুরু করেছেন, যেটা অনেকে মনে করছিলেন যে এইরকম একটা শক্তিশালী বিরোধী আসার পরে এবং নিজের দলের এবং শরিকদের নিয়েও একটা ক্ষয়িষ্ণু যে সংখ্যা এসে দাঁড়িয়েছে, তারপরে হয়তো তার থেকে একটু অন্তত নরম ভাব বা আগের ওই আক্রমণাত্মকটা হয়তো ভাবটা আর দেখা যাবে না। কিন্তু আজকে সেই সবকে ভুল প্রমাণ করে উনি আবার আক্রমণাত্মক ভূমিকায় বলা যেতে পারে আবির্ভূত হয়েছেন। এইটা নিয়ে নানান সংশয় দেখা দিয়েছে, নানান জনে নানান নিয়ে মানে এর একটা ব্যাখ্যা চালাতে চেষ্টা করছেন। এবং দিল্লি, যে কথা আগে একটা লাইভে এসে আমি বলেছিলাম যে কিছু কিছু সময় দিল্লি একেবারে ওই হস্তিনাপুর হয়ে ওঠে। দিনে রাতে 24 ঘন্টা নানান চক্রান্ত, নানান কনস্পিরেসি, নানান প্লট এইরকম হতে থাকে। তো সেইগুলো চলছে, কিন্তু তার মধ্যেই উনি এই যে আক্রমণাত্মক হয়ে উঠেছেন। কিন্তু কি কি পেছনে হয়ে চলেছে ব্যাকগ্রাউন্ডে তার যে খবরগুলো আসছে, তার সঙ্গে কিন্তু ওনার আক্রমণাত্মক হয়ে ওঠার খুব একটা সদর্থক ব্যাখ্যা মিলছে না। এই কারণেই কারণ শোনা যাচ্ছে যে দলের অভ্যন্তরে কিন্তু বিজেপি এবং আরএসএস সেই নানান মহল থেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। পুরো তাদের যে বলা যেতে পারে যে নির্বাচনী কৌশল ছিল, প্রার্থী ঠিক করা ছিল এবং কোথায় কিভাবে প্রচার হবে, এবং তার থেকেও বেশি বলা যেতে পারে যে এই যে পুরো ব্যাপারটার মধ্যেই একটা একজনকে কেন্দ্র করেই নির্বাচন প্রচার, সমস্ত কিছুর মধ্যেই এককেন্দ্রিকতা যাকে বলা যেতে পারে, সেইটা নিয়েও কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, প্রশ্ন উঠছে। কিন্তু তা সত্ত্বেও কেন তিনি অ্যাগ্রেসিভ হলেন তার একটা ব্যাখ্যা একটা মহল থেকে অন্তত পাওয়া যাচ্ছে, যে শোনা যাচ্ছে এটা উনি একটা খুব কনসিয়াস এবং ডেলিবারেট ডিসিশন নিয়েছেন। উনি জানেন এই যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, একনাথ শিন্দে এদের মতো নিয়ে নির্দল ভাঙানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের দাবি দেওয়ার পুরো পাহাড় গড়তে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এদের নিয়ে সরকার করাটা যে কতটা ঝুঁকিপূর্ণ বা একটা রিস্ক আছে, সেটা কিন্তু না বোঝার মতো মানুষ নরেন্দ্র মোদী নন, তিনিও বুঝেছেন। কিন্তু যারা ওনার ঘনিষ্ঠ মহল তারা যেটা বলছে যে উনি জানেন এটা একটা রিস্ক বা ঝুঁকি, কিন্তু একটা ক্যালকুলেটেড রিস্ক উনি একটা নিচ্ছেন, অর্থাৎ একটা হিসেব করা ঝুঁকি। হিসেবটা খুব পরিষ্কার যে উনিও হয়তো একেবারে মনের গোপন কোণায় একটা 5 বছরের স্থায়ী সরকারের কথা ভাবছেন না। কারণ আপনাদের মনে থাকবে হয়তো একসময় উনি এই নিয়মটা বিজেপির মধ্যে চালু করেছিলেন যে 75-এর পরে কেউ আর নেতা থাকবেন না, মানে তাদের অবসর নেওয়াটা বাধ্যতামূলক করা হবে। এবং যে গ্রাউন্ডেই একসময় লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী এবং আরও বহু যশবন্ত সিনহা, বহু নেতাকে আগেকার দিনের যারা একেবারে বিজেপির দুর্দণ্ড প্রতাপশালী নেতা ছিলেন তাদেরকে দলের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করা বা বসিয়ে দেওয়া হয়েছিল। তো ওনার অঙ্কটা নাকি এইরকম যে আমি এখন 5 বছরের দিকে না তাকিয়ে একটা 1.5-2 বছরের টার্মের কথা ভাবি, এবং এই সরকারটাকে কোনোভাবে 1.5-2 বছর যদি চালিয়ে নিয়ে যেতে পারি, তারপরের যে সমস্যা, সেই সমস্যার মুখে দাঁড়িয়ে হয়তো উনি একটা নিজের উজ্জ্বল ভাবমূর্তি নিয়ে, দুটো কারণে ভাবমূর্তিটা আরও উজ্জ্বল হবে। এক, উনি যে নিয়মটা করেছিলেন দলের অন্যদের জন্যে, সেইটা উনি নিজে ওই নিয়ম বা নীতিটাকে মেনে নিয়ে সরে দাঁড়াচ্ছেন এবং কোনো শরিকদের চাপের কাছে মাথা নত বা নতি স্বীকার করছেন না, এইরকম একটা উজ্জ্বল ভাবমূর্তি নিয়ে। এবং তার মধ্যে আর একটা কাজও হবে, ওনার ওই ইতিহাস ছোঁয়াটা, যে পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়া এবং সরকার গঠন করা, সরকারকে নেতৃত্ব দেওয়া। তো আমরা দেখতে পাচ্ছি ওনার যে
ঝুঁকিটাকে ক্যালকুলেটেড রিস্ক করার জন্যে উনি প্রথম ধাপে যেটা পাচ্ছেন, ওনার ইতিহাসকে ছোঁয়া হয়ে যাচ্ছে। ৬২ সালের পরে বা প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে তিনিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি পরপর ৩বার জিতে এসে প্রধানমন্ত্রী হতে চলেছেন, এবং তিনি নিজে যে নিয়ম চালু করেছিলেন অন্য নেতাদের জন্যে যে ৭৫ বছরের পরে আর কেউ সক্রিয় রাজনীতিতে সেইভাবে ভূমিকা নিতে পারবেন না, এবং সবাই একটা পথপ্রদর্শক বা দিক নির্দেশক এইরকম একটা ভূমিকায় যাবেন। তো উনিও নিজেকে সেই জায়গাটা নিয়ে গিয়ে একটা প্রেসিডেন্ট সেট করতে পারবেন। এবং তৃতীয়ত, যদি সেই সময় দেখা যায় শরিকদের দিক থেকে কোনো দাবি দেওয়া সংক্রান্ত চাপটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে উনি সেই চাপটা না নিয়ে উনি সরে দাঁড়ালেন যে আমি এই চাপ মানে ওদের সমস্ত দাবি দেওয়ার সঙ্গে কম্প্রোমাইজ করে মেনে নেওয়া, তার মধ্যে আমি থাকছি না। সো ৩ বা ৪ দিক থেকে দেখতে গেলে কিন্তু উনি এইগুলোকে মাথায় রেখে হয়তো খুব দীর্ঘমেয়াদে না ভেবে উনি ভেবেছেন যে ১.৫-২ বছর যদিও অন্তত থাকতে পারি, তাহলে ওই সে বলেন যতদিন বাঁচবো রাজার মতো বাঁচবো, সেইরকম একটা দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ থেকে হয়তো উনি হঠাৎ করে ভেবেছেন যে আর ওই কুঁকড়ে থাকা গুটিয়ে থাকার দরকার নেই, একটা অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক ভঙ্গিমা নিয়ে খেলাটা চালানো যাক। এইটা যেমন একটা দিক, তেমনি আর একটা দিক যেটা বলেছিলাম যে উনি বাইরে যতটাই এইভাবে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসুন না কেন, দলের ভেতর থেকে এটা এখনো পরিষ্কারভাবে জানা যাচ্ছে না যে সামনাসামনি কেউ ওগুলো প্রশ্ন তুলতে শুরু করেছে কিনা, কিন্তু দলের মধ্যে থেকে এই ধরনের প্রশ্ন যে উঠছে সেটা উনি নিজেও জানেন। যেমন অনেকে গডকরি সাহেবের, নীতিন গডকরির একটা উদাহরণ দিয়ে খুবই চলছে সমাজ মাধ্যমে এবং অন্যান্য জায়গায়, যে ওনার একটা উদাহরণ দিয়ে উনি যা বলেছেন তারও বোধহয় ইঙ্গিতটা বা খোঁচার ইঙ্গিতটা প্রধানমন্ত্রীর দিকেই দিক নির্দেশ করা আছে। উনি একটা সুন্দর ম্যাথমেটিক্যাল উদাহরণ দিয়ে বলেছেন অ্যালজেব্রা থেকে, যে যদি কোনো একজন সব কিছুর মধ্যে থাকে এবং একটা এফার্ট দেয়, সেইটা যদি সেই লোকটা হয় তাহলে A² হয় তার রেজাল্ট, মানে তার সমস্ত এফার্টের বিনিময়ে সে ফলটা পেল A²। সিমিলারলি বি বলে আরেকজন ভদ্রলোক বা আরেকজন লোক যদি সেই এফার্ট দেন, সেটা হন B²। অতএব ওনাদের দুজনের মিলিত যোগফল হয় যেটা ফল, সেটা A² + B²। এইবার যদি দেখা যায় যে এ আর বি এক হয়ে কোনো লড়াইটা করে বা কোনো এফার্টটা দেয়, তাহলে যেটা হয় তার ফলটা A + B² = A² + B² + 2AB। লক্ষ্য করুন উদাহরণটার মধ্যে খুব একটা কিন্তু সূক্ষ্ম ব্যাপার আছে। এ আলাদা লড়ছে, বি আলাদা লড়ছে, এর রেজাল্ট হচ্ছে A², বির রেজাল্ট হচ্ছে B²। আমি লড়াইটার পরে দুজনকে এক জায়গায় আনছি, তখন ফলটা হচ্ছে সমষ্টি A² + B²। আর যদি আমি প্রথম থেকেই A + B একসঙ্গে এফার্টটা দেয়, তাহলে তার রেজাল্টটা হচ্ছে A² + B² + 2AB। অর্থাৎ A² + B²টা থাকছেই, 2ABটা একটা এক্সট্রা পাওয়া যাচ্ছে। তাহলে কি কোথাও না কোথাও এই যে সমস্ত কিছুই আত্মমুখী একটা, আপনি পোস্টার বলুন বা প্রচার বলুন, প্রচারের স্টার ক্যাম্পেনার বলুন, সবেতেই এই যে এতদিন ধরে একজনকেই, এক ব্যক্তিকেই দেখানো হয়েছে, কোথাও না কোথাও এই অ্যালজেব্রিক উদাহরণের ইঙ্গিত কি ওই দিকেই? এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে। এবং অনেকেরই ধারণা, যেমন সমাজ মাধ্যম থেকে নেওয়া একটি ভাইরাল হওয়া ভিডিও, তৃণমূল কংগ্রেসের এবারেও যিনি বিপুল ভোটে সংসদে যাচ্ছেন, মহুয়া মৈত্র, উনি রিলিজ করেছেন ওনার মন্তব্য জুড়ে। সেখানে দেখা যাচ্ছে একজন উত্তরপ্রদেশের বিজেপি সমর্থক, যিনি তার বক্তব্য শুনে মনে হচ্ছে যে তিনি যোগী আদিত্যনাথের সমর্থক, কট্টর সমর্থক। এই ভিডিওর সত্যাসত্য আমরা জানি না, কিন্তু ভিডিওটা যদি সত্যি হয় তাতে দেখা যাচ্ছে উনি পুরোপুরি অমিত শাহকে দায়ী করেছেন এবং বলেছেন যে অমিত শাহ নাকি, বা অমিত শাহর সমর্থকদের দিক থেকে নাকি যোগী আদিত্যনাথকে দায়ী করার একটা খেলা শুরু হয়েছে। সেই দাবিটাকে নস্যাৎ করতে উনি বলেছেন সমস্ত কিছুর মূলেই অমিত শাহ, এবং এই যে তা সে বেনারস হোক, লখনৌ হোক, অযোধ্যা হোক, সব জায়গাতেই কোনো না কোনোভাবে একটা গুজরাটিদের নিয়ে গিয়ে সেখানে প্রতিষ্ঠা করার একটা খেলা শুরু হয়েছিল। ক্যান্ডিডেট কে হবে সেটা ঠিক করা, তার মধ্যে উনি অনেক আর্থিক দিকও ইঙ্গিত করেছেন। তার মধ্যে যদি আমরা নাও ঢুকি, উনি যেটা বোঝা যাচ্ছে দলের মধ্যে কিন্তু একটা অন্তর্কলহ বা
দ্বন্দ্ব এটা কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে। অর্থাৎ যখন ক্ষমতায় থাকে তখন এগুলো অতটা মাথাচাড়া দেয় না, যখনই একটা ক্ষমতা থেকে সরে যাওয়ার আশঙ্কা বা কিছুটা হলেও শক্তি, কিছুটা বলছি কেন, বেশ অনেকটাই শক্তি ক্ষয় হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো মাথাচাড়া দিতে শুরু করে। আপনি জাতীয় স্তরের কথা ছেড়ে দিয়ে যদি রাজ্য স্তরে দেখেন, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গেও কিন্তু এই একই জিনিস শুরু হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ অধিকারী তার কেন্দ্র থেকে অলরেডি নিশীথ প্রামাণিক, মাফ করবেন, নিশীথ প্রামাণিকের যেটা কুচবিহার কেন্দ্র, ওইখান থেকে কিন্তু বেশ একটা বড়সড় গোষ্ঠীর তারা বিজেপি থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছে আজকে। এদিকে রাজ্য স্তরের নেতাদের মধ্যে দিলীপ ঘোষ, যিনি প্রাক্তন রাজ্য সভাপতি এবং এখনো দলের জাতীয় কমিটির সহসভাপতি, তিনি বারে বারে প্রতিদিনই প্রায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছেন এবং তাতে তার ইঙ্গিতগুলো একেবারে সুস্পষ্ট যে নির্বাচনের জন্য যে প্রার্থী, যেটা মনোনয়ন হয়েছিল বা প্রার্থীর যে চয়েস হয়েছিল, সেইটা একেবারেই ঠিক হয়নি। বিশেষ করে নেতাদের যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করানো হয়েছে, তার কোনোটাই ফলপ্রসূ হয়নি। অনেক কারোর কথা শোনা হয়নি, গুরুত্ব দিয়ে মতবাদকে, লোকের মতামতটাকে গুরুত্ব দিয়ে শোনা হয়নি। এবং উনি একটা পিরিয়ডও স্পেসিফিক করে দিয়েছেন, যে সময় পর্যন্ত উনি দলের রাজ্য সভাপতি ছিলেন সেই সময়ের দলের যে ফলাফল হয়েছিল এবং তারপর থেকে গ্রাফটা কিভাবে নেমেছে। সৌমিত্র খা আর একজন, তিনি এবারে জিতে এসছেন, কিন্তু তিনিও নানানভাবে কিন্তু একই কথার ইঙ্গিত করছেন। দিলীপ ঘোষ আর একজনের নাম নিয়েছেন, অগ্নিমিত্রা পাল, যিনি একইভাবে তারও কেন্দ্র বদল করে অন্য জায়গায় নিয়ে গিয়ে তিনিও পরাজয়ের সম্মুখীন হয়েছেন। যদিও পরে অগ্নিমিত্রা পাল বলেছেন, আমি দিলীপদাকে গিয়ে কথা বলিনি। কিন্তু এই ধরনের এই যে বক্তব্য, প্রতিবক্তব্য, আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট, এইগুলো শুরু হয়ে গেছে এবং আগামী দিনে এগুলো হয়তো আরও বাড়বে। মানে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যে অন্তত 3জন বিজেপির সাংসদ এবারে জিতে আসা, তারা ইতিমধ্যেই নাকি তার সঙ্গে যোগাযোগ রাখছেন। এখন এই 3জনকে তারও একটা খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। সত্যি মিথ্যা জানা এখনো পর্যন্ত যায়নি, কিন্তু এই যে ভাসিয়ে দিয়েছেন উনি যে 3জন যোগাযোগ করছে, তাতেই কিন্তু দলের মধ্যে একটা ওই মৌচাকে ঢিল মারার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সবাই খুঁজে বেড়াচ্ছে কে এই সম্ভাব্য 3জন হতে পারে। আবার যদি দেখেন জাতীয় স্তরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব ক্রমশ বাড়তে শুরু করেছে এবং বিজেপির রাজ্য দলের পক্ষ থেকে যেরকম দিনরাত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বা তার বিরুদ্ধে আক্রমণ শানিয়েই সমস্ত প্রচারটা এত বছর ধরে, এত মাস ধরে চলেছে, এখন কিন্তু সৌমিত্র খাঁর মতো নেতারা বেরিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শুরু করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা লক্ষ্য করবেন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন দিল্লিতে গিয়ে এই যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া এবং ইন্ডি জোটের ভূমিকা তা নিয়ে আলোচনার জন্যে দলের প্রতিনিধি হয়ে তিনি দিল্লি গেছেন এবং দিল্লি থেকে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে বম্বে চলে এসছেন এবং সেখানে মনে করা হচ্ছিল যে এই রকম একটা ভাবনা চিন্তাও চলছে যে একেবারেই এনডিএকে ওয়াক ওভার নয়, ইন্ডি জোট অন্তত একটা চেষ্টা করে দেখুক যদি সরকার গড়ার আগেই কোনো রকম রাজনৈতিক প্রক্রিয়া করে ওদের সংখ্যার থেকে এদিকে সংখ্যাটা বাড়ানো যায় বা তৃতীয়বারের জন্য ওদের সরকারে আসাটাকে আটকানো যায়। সেইটা কতটা ফলপ্রসূ হয়েছে জানা যায়নি, মানে বলা যেতে পারে খুব একটা ফলপ্রসূ এটা হয়নি, কারণ এখনো পর্যন্ত যা স্থির আছে নির্ধারিত দিনে রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার শপথ নেবেন এবং আর একটা সরকার গঠন হবে। কিন্তু সেই সরকার গঠনের পরে পরিস্থিতি কি দাঁড়াবে, যে কথাটা আমরা বারবার বলছি, দাবি দাওয়া কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। এমনকি সর্বশেষ যেটা হয়তো আপনারা এখনো দেখেননি, আমাদের একেবারে খুবই বিশ্বস্ত সূত্র যারা দেশীয় জাতীয় রাজনীতির খবরাখবর রাখেন, সেখান থেকে যা শোনা যাচ্ছে, চন্দ্রবাবু নাইডু, তিনি যেরকম বিচক্ষণ রাজনীতিবিদ, তিনি নাকি মন্ত্রী বেশি না চেয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সিবিআই এর প্রধান, এই ধরনের কিছু বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলো দাবি করতে পারেন, যেটা এদের পক্ষে ছেড়ে দেওয়া, বিজেপির পক্ষে সেই দাবি মেনে নেওয়া অত্যন্ত কঠিন হবে। মানে যেহেতু সব শরিকরা মন্ত্রণালয় চাইছে, সেইখানে চন্দ্রবাবু নাইডু এরকম একটা পাল্টা চাল দিতে পারেন যে আমার মন্ত্রী 1-2জন হলেই হবে,
মন্ত্রী নিয়ে আমি বেশি দাবি দেওয়া জানাচ্ছি না, কিন্তু এই পদগুলো আমার চাই। মনে রাখতে হবে চন্দ্রচূড় যিনি এখন দেশের প্রধান বিচারপতি, তার কিন্তু অবসরের সময় এগিয়ে আসছে, এবং এই যে গুরুত্বপূর্ণ পদগুলো, একটা কিন্তু মূল অভিযোগ বিজেপি সরকার বা মোদী সরকার বা মোদী 2.0 যে সরকার যাকে বলা হতো তার বিরুদ্ধে আসতো, যে সমস্ত প্রাতিষ্ঠানিক যে ক্ষমতা বা কর্তৃত্ব সেটা একটা জায়গা থেকে কেন্দ্রীয়ভাবে চালানো বা পরিচালনা করা হতো। কাজেই এই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদের দায়িত্ব বিজেপি কখনোই নিজের হাত থেকে ছাড়তে চাইবে বলে মনে হয় না। সত্যি যদি চন্দ্রবাবু নাইডু এই ধরনের দাবি করে এগিয়ে আসেন, সেক্ষেত্রে কি ভূমিকা হবে বিজেপি দলের, সেটাও কিন্তু এটা দেখার মতো জায়গায় আসবে। এই সব কিছুর মধ্যেই, জাতীয় রাজনীতির মধ্যেই আর একটা দিকে একটু আলোকপাত না করলেই চলছে না, যেটা হচ্ছে আপনি দেখবেন রাজ্য স্তরের রাজনীতিতে বিজেপির মুখ বলতে অন্তত গত 1.5-2 বছরের যাকে বলা হয় ইংরেজিতে পোস্টার বয় অফ বিজেপি হয়ে উঠেছিলেন শুভেন্দু অধিকারী। যে কোনো কিছুতেই যে মুখটা সবার আগে আসতো, এবং তিনিও নিজেকে সবসময় আই এম দ্য লিডার অফ দ্য অপোজিশন এইটা বলতেন যে কোনো ঘটনাতেই সেইখানে পৌঁছে গিয়ে। আপনি কিন্তু গত 3-4 দিনে শুভেন্দু অধিকারীকে প্রায় কোথাও কোনোভাবেই দেখা যাচ্ছে না বলেই, মানে অ্যাকচুয়ালি কোথাওই দেখা যায়নি। তিনি কোথায় গেলেন, কেন অন্তরালে গেলেন, তবে কি তার উপরও কোথাও থেকে কিছু ফিলার দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আসা শুরু হয়েছে, যে এই যে বড় জাতীয় রাজনীতির যে প্রেক্ষাপট, সেখানে একটি রাজ্যের বিধানসভায় বিরোধী দলনেতার সেইভাবে ভূমিকা থাকা উচিত নয়, এবং তাকে তার লিমিটেশনগুলো, তাকে তার সীমাবদ্ধতাগুলো বুঝিয়ে দেওয়ার সময় হয়েছে বোধহয় এই রেজাল্টের পরে বা পরবর্তী সময়। এইরকমও একটা কথা শোনা যাচ্ছে। তো রাজনীতি আপনারা জানেন, এটাতে বিভিন্ন অনুমান, বিভিন্ন স্পেকুলেশন, বিভিন্ন ব্যাখ্যা চলতেই থাকে। তো আপাতত এই ধরনের ব্যাখ্যা জাতীয় এবং রাজ্য স্তরে যা যা আমাদের কাছে খবর ছিল সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা কিন্তু একেবারে নিয়মিতভাবে চোখ রাখুন ক্যালকলিং টিভি এবং ইন্দো বাংলা টাইমস বিজনেসে, যদি নিজেদের আপডেটেড রাখতে চান, কারণ আগামী কিছু দিন বা আগামী কিছু মাস হয়তো নানান ঘটনা কন্টিনিউয়াসলি বদলাতে থাকবে, পরিবর্তিত হতে থাকবে, এবং একেবারে যাকে বলে ঘটনার ঘন ঘটা। আপনারা অবশ্যই চোখ রাখুন ক্যালকলিং টিভি এবং ইন্দো বাংলা টাইমস বিজনেসে।